প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। বিবিএ ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে ওয়ার্কশিট অধ্যায়ের 4র্থ ক্লাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব সেটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার বিবিএ ফার্স্ট ইয়ার 2011 এবং 17 সালে এসেছে। অঙ্কটিতে বলা রয়েছে, দ্য ফলোয়িং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ ফাতেমা এন্টারপ্রাইজ ফর কোয়ার্টার ইন্ডেড মার্চ 31, 2016। অর্থাৎ আমাদের এইখানে একটি ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে যেটি ফাতেমা এন্টারপ্রাইজের, এবং এদের হিসেবগুলো হয় কোয়ার্টার বা কোয়ার্টারলি, এবং যেটি শেষ হবে মার্চ মাসের 31 তারিখে। সো আমরা কোয়ার্টার বলতে এখানে 3 মাস বোঝাই। সেটি হতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অথবা মার্চ, এপ্রিল, মে, যে কোনো 3 মাস। সো যেহেতু আমাদের এখানে মার্চ 31 তারিখ বলা রয়েছে, সো আমরা ধরে নিচ্ছি এটি জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3 মাসের একটি ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে। সেখান থেকে আমাদেরকে যেটি বলা রয়েছে রিকোয়ারমেন্ট হিসেবে, যে প্রিপেয়ার এ 10 কলাম ওয়ার্কশিট, অর্থাৎ এখান থেকে আমাদেরকে একটি 10 কলাম ওয়ার্কশিট করে দেখাতে হবে। তো এইখানে এই ওয়ার্কশিট করার জন্য কিছু অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে। আমাদেরকে প্রথম যে কাজ সেটি হচ্ছে আমরা এই অ্যাডজাস্টমেন্টগুলো আগে জার্নাল করে নেব, তারপর আমরা এটিকে ওয়ার্কশিটে দেখাবো। সো আমাদের প্রথমত যেই অ্যাডজাস্টমেন্টটি দেওয়া রয়েছে সেখানে বলা রয়েছে সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 15,000। সো আমরা দেখবো যে আমাদের রেওয়া মিলে এটি কিভাবে দেওয়া রয়েছে। সো আমাদের রেওয়া মিলে এখানে সাপ্লাইজ লেখা রয়েছে 21,000 টাকা, অর্থাৎ আমাদের সাপ্লাইজ ছিল 21,000 টাকা, কিন্তু এখন আমরা দেখতেছি যে আমাদের সাপ্লাইজ অন হ্যান্ড হাতে রয়েছে 15,000 টাকা। তার মানে আমাদের এইখান থেকে 6,000 টাকা এক্সপেন্স হয়ে গেছে। সো আমরা এটির অ্যাডজাস্টমেন্ট দেবো এভাবে যে যেহেতু এখানে সাপ্লাইজ ডেবিট করা রয়েছে রেওয়া মিলে, সো আমরা অ্যাডজাস্টমেন্টের সময় সাপ্লাইজটাকে ক্রেডিট করে দেবো এবং এর বিপরীতে সাপ্লাইজ এক্সপেন্সটাকে ডেবিট করে দেবো। সো যেমনটি এখানে করা রয়েছে যে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট এবং সাপ্লাইজ ক্রেডিট, এবং অ্যামাউন্ট হচ্ছে 6,000 টাকা, যে 6,000 টাকা আমাদের এক্সপেন্স হয়ে গেছে। পরবর্তীতে যেটি রয়েছে ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 1,000। সো যেহেতু আমাদের ডিপ্রিসিয়েশনের জার্নালটা সবসময় ফিক্সড এবং এটি হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 10,000 টাকা। পরবর্তীতে আমাদের যেটি বলা রয়েছে যে ইন্স্যুরেন্স এক্সপায়ার্স টাকা 3,000 পার মান্থ, অর্থাৎ আমাদের প্রতি মাসে 3,000 টাকা করে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়ে যাবে। আমাদের এইখানে রেওয়া মিলে যেটি বলা রয়েছিল যে প্রিপেইড ইন্স্যুরেন্স 48,000 টাকা, অর্থাৎ আমাদের এইখানে প্রিপেইড ইন্স্যুরেন্স রয়েছে 48,000 টাকা। এখান থেকে প্রতি মাসে 3,000 টাকা করে আমাদের এক্সপায়ার্ড হয়ে যাবে। তার মানে আমাদের 3 মাসে 3 তিরিখে 9,000 টাকা আমাদের এখান থেকে এক্সপায়ার্ড হয়ে যাবে, এবং যেটির জন্য আমরা জার্নাল দেব। যেহেতু এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট করা রয়েছে, সো আমরা জার্নালের সময় প্রিপেইড ইন্স্যুরেন্সটাকে ক্রেডিট করে দেবো এবং তার বিপরীতে ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকে ডেবিট করে দেবো। যেমনটি এখানে করা রয়েছে যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 9,000 টাকা এবং প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 9,000 টাকা। পরবর্তীতে যেটি রয়েছে যে সার্ভিস প্রোভাইডেড বাট নট বিল্ড টাকা 15,000 টাকা, অর্থাৎ আমাদের এখানে বাকিতে সেবা দেওয়া হয়েছে 15,000 টাকা, যেটি জার্নাল হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সো এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্টগুলো করে নেব। এখন আমরা ওয়ার্কশিট করার জন্য এরকমের একটি ছক অঙ্কন করব। ছকে আমাদের প্রথমত অ্যাকাউন্ট টাইটেলের একটি ঘর থাকবে, পরবর্তীতে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট নামে আমরা 5টি ঘর নেব, এবং এই 5টি ঘরের প্রত্যেকটিকে 2টি করে ভাগ করে ডেবিট ক্রেডিট হিসেবে আমরা লিখব। এখন আমরা প্রথমত যেটি করব যে আমাদের যে ট্রায়াল ব্যালেন্সটি দেওয়া ছিল এখানে ক্যাশ থেকে শুরু করে মিসসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত যে এন্ট্রিগুলো দেওয়া ছিল, আমরা আমাদের এই ট্রায়াল ব্যালেন্সে এই অ্যাকাউন্ট টাইটেলে আমরা এই ক্যাশ থেকে শুরু করে মিসসেলেনিয়াস পর্যন্ত লিখব। লেখার পরে আমাদের যে ব্যালেন্সগুলো ট্রায়াল ব্যালেন্সে দেওয়া ছিল ডেবিট, সেগুলোকে ডেবিটে, এবং যেগুলো ক্রেডিট ছিল আমরা সেগুলোকে ক্রেডিট সাইডে হুবহু লিখে নেব। লেখার পরে আমরা এগুলোকে যোগ করে দেখব যে আমাদের এই ব্যালেন্সটি সমান আছে কিনা উভয় পাশে। সো যেহেতু আমাদের এখানে সমান রয়েছে, সো আমরা পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট। এখন এই অ্যাডজাস্টমেন্টটি সমাধান করার জন্য আমাদেরকে এই অ্যাডজাস্টমেন্টের সহায়তা নিতে হবে। যে অ্যাডজাস্টমেন্ট জার্নালে আমরা যেটি করেছি যে প্রথমত আমাদের সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 6,000 টাকা ছিল। এখন আমরা দেখব যে আমাদের এই ক্যাশ থেকে শুরু করে মিসসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো এন্ট্রি রয়েছে কিনা। যেহেতু আমাদের এইখানে সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো এন্ট্রি নেই, সো আমরা নতুন একটি এন্ট্রি নিব, সেটিকে নাম দেব সাপ্লাইজ এক্সপেন্স, এবং অ্যাডজাস্টমেন্টের ঘরে লিখব ডেবিট সাইটে 6,000 টাকা, কারণ আমাদের এইখানে ডেবিট করা ছিল 6,000 টাকা সাপ্লাইজ এক্সপেন্স। পরবর্তীতে যেটি রয়েছে যে সাপ্লাইজ ক্রেডিট 6,000 টাকা। এখন আমরা আবার এখানে লক্ষ্য করব যে আমাদের এই রেওয়া মিলের মধ্যে
কোনো সাপ্লাইজের এন্ট্রি দেওয়া রয়েছে কিনা। সো যেহেতু এখানে সাপ্লাইজের এন্ট্রি দেওয়া রয়েছে, আমরা নতুন করে সাপ্লাইজের জন্য কোনো ঘর আর নেব না এখানে। সো এইখানে আমরা কি করব, এখানে যেহেতু অ্যাডজাস্টমেন্টে সাপ্লাইজ ক্রেডিট রয়েছে ৬০০০ টাকা, আমরা এইখানে সাপ্লাইজের ঘরে অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট সাইটে লিখব ৬০০০ টাকা। পরবর্তীতে আমাদের যেটি ছিল অ্যাডজাস্টমেন্টে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ১০,০০০ টাকা। এখন আমরা দেখব যে এইখানে আমাদের ডিপ্রিসিয়েশনের কোনো ঘর রয়েছে কিনা। সো যেহেতু আমাদের এইখানে ডিপ্রিসিয়েশনের কোনো ঘর নেই, আমরা নতুন করে একটি ঘর নেব ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে, এবং ডেবিট পাশে অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে আমরা লিখব ১০,০০০ টাকা। পরবর্তীতে যেটি ছিল আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট ১০,০০০ টাকা। এখন আমরা দেখব যে আমাদের এইখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের কোনো ব্যালেন্স রয়েছে কিনা। সো যেহেতু এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের কোনো ব্যালেন্স নেই, আমরা নতুন একটি ঘর নিলাম অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নামে, এবং এটির অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট সাইটে আমরা লিখলাম ১০,০০০ টাকা। পরবর্তীতে যেটি রয়েছে যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ৯,০০০ টাকা। এখন আমরা দেখব যে এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সের কোনো ঘর রয়েছে কিনা। যেহেতু নেই, আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সের জন্য একটি নতুন এন্ট্রি নেব এবং ডেবিট সাইটে লিখে রাখব ৯,০০০ টাকা। পরবর্তীতে আমাদের যেটি ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট ৯,০০০ টাকা। সো যেহেতু আমাদের এইখানে প্রিপেইড ইন্স্যুরেন্সের ঘর রয়েছে, সো আমরা নতুন করে ঘর নিচ্ছি না, আমরা অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট সাইটে লিখে দিচ্ছি ৯,০০০ টাকা। পরবর্তীতে যেটি ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ১৫,০০০ টাকা। এখন আমরা দেখব যে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল রয়েছে কিনা। এখানে যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল রয়েছে এবং এটিকে আমরা ডেবিট পাশে লিখব ১৫,০০০ টাকা, কারণ অ্যাডজাস্টমেন্টে এটি ডেবিট করা রয়েছে ১৫,০০০ টাকা দ্বারা। পরবর্তীতে যেটি ছিল যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট ১৫,০০০ টাকা। সো যেহেতু আমাদের এইখানে সার্ভিস রেভিনিউ এর একটি ঘর রয়েছে, আমরা নতুন করে এটির জন্য কোনো ঘর নিচ্ছি না, আমরা ক্রেডিট পাশে অ্যাডজাস্টমেন্টে লিখে দিচ্ছি ১৫,০০০ টাকা। এখন আমরা এই ডেবিট এবং ক্রেডিটগুলো যোগ করে নিচে যোগফল মেলাবো যে উভয় পাশে সমান হয়েছে কিনা। পরবর্তী স্টেপে আমরা চলে যাব। এরপরে পরবর্তী স্টেপ হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের জন্য আমরা প্রথম থেকে শুরু করবো আবারও, যে এখানে প্রথমত রয়েছে ক্যাশ ২,২৮,০০০ টাকা। এটির কোনো অ্যাডজাস্টমেন্ট ব্যালেন্স নেই, সো আমরা এটিকে সরাসরি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ট্রান্সফার করে দিচ্ছি ২,২৮,০০০ টাকা। পরবর্তীতে রয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ১,১২,৪০০ টাকা এবং এটির অ্যাডজাস্টমেন্টে ডেবিট ব্যালেন্স রয়েছে ১৫,০০০ টাকা। তাহলে আমরা এই ডেবিট এবং অ্যাডজাস্টমেন্টের এই ডেবিট উভয়টি যোগ করব। যোগ করলে আমাদের যোগফল হবে ১,২৭,৪০০ টাকা ডেবিট ব্যালেন্স আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে দেখাবো। এরপর রয়েছে সাপ্লাইজ ২১,০০০ টাকা ডেবিট এবং ক্রেডিট পাশে রয়েছে অ্যাডজাস্টমেন্টে ৬,০০০ টাকা। তাহলে আমরা এখান থেকে এটা মাইনাস করব। মাইনাস করলে আমাদের ১৫,০০০ টাকা থাকে ডেবিট ব্যালেন্স, যেটি আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে লিখে দেব। এরপর রয়েছে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ব্যালেন্স ৪৮,০০০ টাকা এবং ক্রেডিট ব্যালেন্স রয়েছে ৯,০০০ টাকা। তাহলে আমরা এই ডেবিট থেকে ক্রেডিট বাদ দিব, দিলে আমাদের ব্যালেন্স দাঁড়ায় ৩৯,০০০ টাকা ডেবিট ব্যালেন্স, যেটি আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে লিখব। এরপর রয়েছে ইকুইপমেন্ট ৬০,০০০, এরপর রয়েছে ইকুইপমেন্ট ৬,০০,০০০ টাকা এবং এটির কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকায় আমরা এটিকে সরাসরি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে লিখে দেব। এরপর রয়েছে অ্যাকাউন্ট পেয়েবল ২,৪৬,০০০ টাকা ক্রেডিট এবং এটিরও কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকায় আমরা ক্রেডিট পাশে ২,৪৬,০০০ টাকা লিখে দিলাম। পরবর্তীতে রয়েছে ফাতেমাস ক্যাপিটাল ৬,০০,০০০ টাকা, এটিরও অ্যাডজাস্টমেন্ট নেই, সো আমরা সরাসরি এটিকে এই পাশে লিখে দেব। এরপর রয়েছে ড্রয়িং ১২,০০০ টাকা এবং এটির অ্যাডজাস্টমেন্ট না থাকায় আমরা এটিকেও ডেবিট পাশে ১২,০০০ টাকায় লিখে দেব। এরপর রয়েছে সার্ভিস রেভিনিউ ২,৭৩,৪০০ টাকা এবং এটির অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট পাশে রয়েছে ১৫,০০০ টাকা। সো যেহেতু রেয়া মিলেও ক্রেডিট রয়েছে এবং অ্যাডজাস্টমেন্টেও ক্রেডিট রয়েছে, সো আমরা ক্রেডিট এবং ক্রেডিট যোগ করব। যোগ করে যোগফল হয় আমাদের ২,৮৮,৪০০ টাকা, যেটি আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট পাশে দেখাবো। পরবর্তীতে রয়েছে স্যালারি এক্সপেন্স ডেবিট ৯৪,০০০ টাকা এবং এটির কোনো অ্যাডজাস্টমেন্ট নেই এবং মিসেলিনাস এক্সপেন্স রয়েছে ৪,০০০ টাকা, এটিরও কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, সো আমরা এই দুটোকেই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে লিখে দেব। এরপর সমন্বয়ের যে এন্ট্রিগুলো ছিল সাপ্লাইজ এক্সপেন্স ৬,০০০ টাকা ডেবিট, আমরা এটিকে ডেবিট পাশে লিখবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। এইভাবে আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকেও ডেবিট পাশে লিখে দেবো এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যেটি ছিল ক্রেডিট ব্যালেন্স ১০,০০০ টাকা, এটিকে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট পাশে লিখে দেবো ১০,০০০ টাকা। এখন আমরা এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ব্যালেন্সগুলো যোগ করব এবং ক্রেডিট ব্যালেন্সগুলো যোগ করব। যোগ করে উভয় পাশে সমান হবে এবং এই সমমানটা আমরা নিচে টোটালের ঘরে লিখে দেব যে ১,৪৪,৪০০
400 টাকা। আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। সো আমরা এখান থেকে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট একসঙ্গে করে ফেলবো। সো আমাদের প্রথমে যেহেতু রয়েছে ক্যাশ হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। আমাদের অ্যাসেটগুলো সব থাকবে ব্যালেন্স শিটের ডেবিট পাশে এবং লাইবিলিটি এবং অনার্স ইকুইটি যেগুলো থাকবে সেগুলো থাকবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে এবং এক্সপেন্সগুলো থাকবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে এবং রেভিনিউগুলো থাকবে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে। সো আমরা এখান থেকে ইন্ডিকেট করব যে কোনটা অ্যাসেট, কোনটা লাইবিলিটি, কোনটা এক্সপেন্স, কোনটা রেভিনিউ এবং সেই অনুযায়ী আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে লিখে ফেলবো সেগুলো। পরবর্তীতে আমাদের যেটি ছিল অ্যাকাউন্ট রিসিভেবল, এটি হচ্ছে কারেন্ট অ্যাসেট। এটির ব্যালেন্স হচ্ছে 1,27,400 টাকা। এটি আমরা ব্যালেন্স শিটের ডেবিট পাশে লিখে দেবো 1,27,400 টাকা এবং আমরা এই ব্যালেন্সগুলো নিব সবগুলোই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে। পরবর্তীতে রয়েছে সাপ্লাইজ, এটিও হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট এবং এটির ব্যালেন্স হচ্ছে 15,000 টাকা ডেবিট ব্যালেন্স। সো আমরা এটিকে ব্যালেন্স শিটের ডেবিট সাইডে লিখব 15,000 টাকা। পরবর্তী যেটি রয়েছে প্রিপেইড ইন্স্যুরেন্স, এটিও হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। এটিকে আমরা 39,000 টাকা, এই টাকাটা আমরা ব্যালেন্স শিটের ডেবিট সাইডে লিখে দেব। পরবর্তীতে যেটি রয়েছে ইকুইপমেন্ট, এটি হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট এবং এটির ব্যালেন্স হচ্ছে 6 লক্ষ টাকা। এটি আমরা ব্যালেন্স শিটের ডেবিট সাইডে লিখে দেব। দেন অ্যাকাউন্ট পেয়েবল, এটি হচ্ছে কারেন্ট লাইবিলিটি। সো এটি আমরা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে লিখব 2,46,000 টাকা, যেহেতু আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 2,46,000 টাকার ব্যালেন্স দেওয়া রয়েছে। পরবর্তীতে রয়েছে ক্যাপিটাল 6 লক্ষ টাকা, এটি হচ্ছে অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এটি আমরা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে লিখে দেব। আর এরপর রয়েছে ড্রয়িং 12,000 টাকা এবং যেহেতু ড্রয়িং আমাদের এক ধরনের প্রতিসম্পদ এবং ড্রয়িং নিয়ে বিস্তারিতভাবে আমাদের ওয়ার্কশিট অধ্যায়ের প্রথম ক্লাসে আলোচনা করা রয়েছে, এটি আমাদের ওয়ার্কশিট করার সময় ব্যালেন্স শিটের ডেবিট সাইডে দেখাতে হয়। সো আমরা এখানে এই 12,000 টাকা ব্যালেন্স শিটের ডেবিট সাইডে দেখিয়ে দিলাম। এরপরে সার্ভিস রেভিনিউ রয়েছে 2,73,400 টাকা এবং এটি যে ব্যালেন্স ছিল আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে টোটাল ব্যালেন্স ছিল 2,88,400 টাকা এবং এটি যেহেতু একটি রেভিনিউ, সো আমরা এটিকে ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে লিখব 2,88,400 টাকা। এরপর রয়েছে স্যালারি এক্সপেন্স, সো এটি যেহেতু ব্যয় সেহেতু আমরা কি করব ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে লিখব 94,000 টাকা। এরপর ছিল মিসসেলেনিয়াস এক্সপেন্স 4,000 টাকা, এটিও একটি ব্যয়, সো আমরা এটিকেও ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে লিখে দেব। পরবর্তীতে যেটি রয়েছে সাপ্লাইজ এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, এগুলোকে আমরা ডেবিট পাশে ইনকাম স্টেটমেন্টে দেখাবো কারণ এগুলো হচ্ছে আমাদের এক্সপেন্স। এবং মাঝখানে একটা এন্ট্রি ছিল অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটি ক্রেডিট ব্যালেন্স হচ্ছে 10,000 টাকা। এটি আমাদের প্রতিসম্পদ হিসাব, এটি আমরা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে দেখাই, সবসময় ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে দেখাই। এখন আমরা এই ইনকাম স্টেটমেন্টের ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সগুলো যোগ করব। যেহেতু আমাদের ক্রেডিট ব্যালেন্স বেশি হয়েছে 2,88,400 টাকা, সো আমরা ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে এই 2,88,400 টাকা লিখে দেব এবং এখন আমরা ডেবিট পাশের এই এন্ট্রিগুলো, এই অ্যামাউন্টগুলো যোগ করব। যোগ করে এই 2,88,400 টাকা থেকে বাদ দিলে আমাদের যেই বিয়োগফল দাঁড়াবে সেটি হচ্ছে আমাদের নিট ইনকাম। আমি নিচে একটি ঘর নিয়েছি অতিরিক্ত নিট ইনকাম এবং এটি আমাদের ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে হয়েছে। যদি আমাদের এইখানে ব্যয়টা বেশি হতো এবং আয়টা কম হতো তাহলে আমাদের নিট লস হতো, সেই ক্ষেত্রে নিট লসের অ্যামাউন্টটা আমাদের এই ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে দেখাতে হতো। সো যেহেতু আমাদের এখানে নিট ইনকাম হয়েছে, এখন আমরা কি করব এই নিট ইনকামের ব্যালেন্সটাকে সরাসরি ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে ট্রান্সফার করে দেবো। যদি আমাদের এখানে নিট লস হতো তাহলে আমরা নিট লসটাকে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে লিখতাম। যেহেতু আমাদের নেট ইনকাম হয়েছে, সো আমরা এটিকে ক্রেডিট পাশে লিখেছি। এখন আমরা ব্যালেন্স শিটের এই ডেবিট সাইডের অ্যামাউন্টগুলো এবং ক্রেডিট সাইডের অ্যামাউন্টগুলো যোগ করব। যোগ করলে আমরা দেখব যে আমাদের উভয় পাশ সমান হয়েছে, যেমনটি এখানে হয়েছে 10,21,400 টাকা। সো যদি কোনো কারণে তোমাদের এই ব্যালেন্সগুলো না মিলে তাহলে মনে করতে হবে তোমরা অঙ্কে কোনো জায়গায় ভুল করেছো। সো অঙ্কটিকে একবার রিভিউ করে নেবে, তাহলে তোমাদের অঙ্কটা মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরেও যদি তোমাদের অঙ্ক না মিলে তোমরা এই পর্যন্ত এভাবে রেখে দেবে, তোমরা পর্যাপ্ত পরিমাণ নাম্বার পাবে আশা করি। কারণ এইখানে আমরা যতগুলো এন্ট্রি করেছি এগুলোতে যে সময় ব্যয় হয় সেই সময়ের উপর ডিপেন্ড করেও আমাদের এইখানে নাম্বার দেওয়া হয়ে থাকে। আমরা দেখা যায় যে অঙ্ক ভুল করলেও 10-এর মধ্যে
8, 9 কিংবা 7 এরকম নাম্বার পেয়ে যায়। সো এই ছিল আমাদের ওয়ার্কশিট অধ্যায়ের 4র্থ ক্লাস। আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।